আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন এবং ঠিক নিজের জায়গা থেকে নিজের পড়াশোনাগুলা ঠিকমতো চালিয়ে যাচ্ছেন। প্রথমে আপনাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া পরীক্ষা শেষ হলো, কয়েকদিন আগে আপনি আবার পড়াশোনার কথা বলছেন, এটার কারণ কি? ঠিক আছে? আসলে ইন সিনাপস মেডিকেল একাডেমি উই অলওয়েজ ট্রাই টু মোটিভেট ইউ টু গো ফর স্টাডিজ। ঠিক আছে? তার অর্থ এটা না যে আপনি আপনার জীবনটা এনজয় করবেন না। আপনি অবশ্যই এখন একটা পরীক্ষার ভিতর থেকে এসেছেন। আপনাকে অবশ্যই একটু নিজেকে রিল্যাক্স করতে হবে, তারপরেই হচ্ছে আপনি পরবর্তী স্টেপে যাবেন, আপনার পরবর্তী কাজগুলো করবেন। সো প্রথমেই সবাইকে স্বাগত জানাতে চাই। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে সরাসরি জুমের মাধ্যমে, এবং আমার যে গেস্ট, আজকে স্পেশাল গেস্ট ডক্টর অর্ণব তো আমার সাথে যুক্ত আছেই, আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে স্ক্রিনে। সবাইকে স্বাগত জানাতে চাই আজকের প্রোগ্রামে, এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি কিন্তু আমার সাথে লাইভ সেশনে যুক্ত হয়ে গিয়েছে, অলমোস্ট 44 প্লাস চলে এসেছে। যদিও আজকের শো এর মূল স্টার হচ্ছে আমাদের অর্ণব। ঠিক আছে, সো অর্ণবকে দেখার জন্য সবাই চলে এসেছে আমি দেখতে পাচ্ছি, এবং সে আজকে আমাদের সাথে শেয়ার করবে যে আসলে তার এই সাকসেস জার্নিটা, তার যে এই জার্নি, ফার্স্ট টাইমে এত ভালো একটা সাবজেক্টে চান্স পাওয়ার যে জার্নিটা, সেই জার্নিটা আসলে কিভাবে হলো, এবং এই জার্নি, এই পথ চলাতে আমরা আসলে কিভাবে তাকে হেল্প করেছি, এবং সিনাস মেডিকেল একাডেমি তাকে কিভাবে সাহায্য করেছে। সো এগুলো নিয়ে আজকে আমাদের আড্ডা হবে, এগুলো নিয়ে আজকে আমাদের কথা হবে। প্রথমে বলে দিই, আজকে এটা খুবই ক্যাজুয়াল একটা সেশন। ঠিক আছে, সো আমার সাথে যারা জুমে যুক্ত হয়েছেন তারাও যদি কোনো কোয়েরি থাকে সরাসরি যুক্ত আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার জন্য, অথবা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে। এবং যারা আমাকে লাইভ দেখছেন, আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 70 ক্রস করে ফেলতেছে। ইউ আর গেটিং আ স্টার, বুঝছো? তো ভাই অনেক বড় একটা ব্যাপার আমার জন্য। আচ্ছা, Thanks to তো Synapse team. অলমোস্ট 70 প্লাস ক্রস করে ফেলতেছে। সো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সরাসরি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার মোবাইলের মাধ্যমে কমেন্ট সেকশনটি ফলো করতেছি। সো বেশি সময় নিব না, যেহেতু আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়, যে আমাদের সাথে যে যুক্ত আছে আমাদের আজকে গেস্ট ডক্টর অর্ণব। উনি খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছেন, এবং উনি হচ্ছে 2012-13 সেশন, 12-13 না 12-13 সেশনে, 12-13 এবং প্রথমবার এই ফার্স্ট অ্যাটেম্পটে এন্ডোক্রাইনোলজির মতো একটি ড্রিম সাবজেক্টে সেকেন্ড পজিশন অর্জন করেছেন। সো বুঝতেই পারছেন, অবশ্যই আপনাদের অনেক টিপস নেওয়ার আছে অর্ণবের কাছ থেকে। অর্ণব সেই টিপস গুলো আজকে শেয়ার করবে, তার যে সিক্রেট গুলা ছিল, সে কিভাবে এই পজিশনে আসলো, তার এন্ডোক্রাইন কেন ভালো লাগলো, এন্ডোক্রাইনে কেন আসলো, এই কথাগুলো আমি আজকে শুনবো। সো প্রথমে একটু আগে থেকে যাই, যে অর্ণব, তোমার স্কুল লাইফ এবং তোমার কলেজ লাইফ কোথায় ছিল, এবং কোন কলেজে কোন স্কুলে ছিল, এটা একটু শুনি প্রথমে। জি ভাই, প্রথমে আমি ভাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আর এরপরে স্কুল ছিল ঝিকরগাছা এমএল হাই স্কুল, যশোর। আর কলেজ ছিল ক্যান্টনমেন্ট কলেজ যশোর। আর এরপরই তো খুলনা মেডিকেল কলেজে চান্স পেলাম, সেখান থেকে এমবিবিএস কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে তোমার স্কুল ছিল হচ্ছে যশোরে, আর জি ভাইয়া। তোমার কলেজ ছিল হচ্ছে খুলনাতে। জি আহ, ভাই। দুইটা ডিফারেন্ট হওয়ার কারণ কি? মানে তোমাদের বাসা কি চেঞ্জ ছিল, প্রথমে যশোরে ছিল তারপরে খুলনা, এরকম কিছু? আহ, ভাইয়া আসলে যশোরেই বাসা ছিল, এই জন্য আচ্ছা যশোরে আচ্ছা। স্কুল কলেজ দুইটাই যশোরে। হুম হুম। তারপর ভাইয়া যেহেতু চান্স পেলাম খুলনাতে, তখন সেইভাবে, আর খুলনা যশোরে ভাই ডিস্টেন্স, বিভাগীয় শহরের তো আর জেলা শহর খুব বেশি ডিস্টেন্স না, এই জন্য ওখান থেকে যাতায়াত করতাম কম বেশি। হোস্টেলে ছিলাম, আর মোটামুটি যাতায়াতের সুবিধা হতো যে বৃহস্পতি শুক্রবার তো থাকতোই, একদিনের মধ্যে আচ্ছা, বাসায় আসতে পারতাম, চলে আসতে এরকম পারতেন, আচ্ছা। মুভমেন্ট থাকতো। যাক, তাহলে তো ভালো। সো যেহেতু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের মেডিকেল লাইফ। যেহেতু মেডিকেল লাইফে কিন্তু আমাদের যে ভিত্তিপ্রস্তর, আমরা আজকে যেইখানে যেই পজিশনে আছি, পোস্ট গ্রাজুয়েশন করছি, সেই ভিত্তিপ্রস্তরটা কিন্তু আমাদের মেডিকেলেই গড়ে উঠেছে। আমাদের মেডিকেল কিন্তু এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, এবং আমিও সেদিন আমার একটা প্রোগ্রামে আমি বলতেছিলাম যে আসলে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা যদি আমি কাউকে জানাতে চাই আমার শিক্ষা জীবনের জন্য, তাহলে আমি বলবো যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া মেডিকেল কলেজে কৃতজ্ঞতাটাই সবচেয়ে বেশি।
সো অর্ণবের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে ওর মেডিকেল লাইফটা কিরকম ছিল, বা ওর মেডিকেল লাইফটা আজকে যে সাকসেস, এই ক্ষেত্রে ওকে কিভাবে মোটিভেট করেছে, কিভাবে হেল্প করেছে? ভাই অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্নের জন্য। ভাই আমি বলবো যে আমাকে সবকিছুই করেছে আমার মেডিকেল কলেজ। কারণ আপনার সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে আসলে সবার মধ্যে একটা থাকে যে উপরের দিকে মেডিকেল বা নিচের দিকে মেডিকেল, এরকম একটা সবারই আক্ষেপ থাকে। কিন্তু আসলে আমি যতটুকু শিখেছি, যেমন আপনার কাছে আপনার মেডিকেল বেস্ট, আমার কাছেও আমার মেডিকেলই বেস্ট। কারণ আমি যতটুকু শিখতে পেরেছি আমার মেডিকেল থেকে শিখতে পেরেছি। আর সাবজেক্টে আসা ভাইয়া, এটা হয়তো আপনি পরবর্তী প্রশ্ন করবেন। তারপরও এই সাবজেক্টে আসলে আসার পেছনে আমার মেডিকেলের অবদানই অনেক বেশি। কারণ হচ্ছে আমার মেডিকেলেই একজন স্যার ছিলেন, যার কথা না বললেই নয়, ডাক্তার দেবাশিস কুমার ঘোষ স্যার। উনি বিসিএস, এমআরসিপি, এফসিপিএস এবং এমডি এন্ডোক্রাইনোলজি। সো ফার্স্ট থেকেই উনার পার্সোনালিটি আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতো ভাইয়া। আর তারপরে আমার ইন্টার্ন লাইফে তার সাথে চেম্বারে কাজ করার সৌভাগ্য হয়েছিল। সো তখন উনি সরাসরি আমাকে অনেক পেশেন্টই দেখে শেখাতেন যে এই পেশেন্ট এইভাবে বা এই রিপোর্ট, হুটহাট করে পেশেন্টের সামনে ডাকতেন যে বল এটা কি হবে, আমি হয়তো পারতাম না, কিন্তু তখন চেষ্টা করতাম। সো ভাইয়া ওই ওই তার সাথে কাজ করতে করতে একটা মানে ভালো লাগা। তারপরে এন্ডোক্রাইনের যে লিডিং যে যে সেমিনার গুলো মাঝে মধ্যে খুলনায়ও কিছু সেমিনার হতো, সেখানে ইন্দ্রজিৎ প্রসাদ স্যার এসেছিলেন বা এরকম যে স্যার যারা এসেছিলেন, আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন আপনার সাথে যখন আসলে কথাবার্তা হচ্ছিল। সো এই স্যারদের দেখে মূলত ভালো লাগা। আর এই তো ভাইয়া মোটামুটি সাবজেক্টের প্রতি এইটাই। আর তারপর আমি ক্যারিয়ার নিয়ে আসলে ভাই একটু কনফিউজ ছিলাম, আচ্ছা, যে আচ্ছা। আসলে সার্জারি কি মেডিসিন। সার্জারি, তো মেডিসিন। আচ্ছা, আচ্ছা। জি ভাই, এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম আসলে। ইন্টার্ন চলাকালেও মোটামুটি ফার্স্টের দিকে আমি মোটামুটি শিওর ছিলাম যে সার্জারিতে ক্যারিয়ার করব, সেভাবে ওটিতে অনেক বেশি অ্যাসিস্ট করতাম। হুম, কিন্তু যখন মেডিসিন ওয়ার্ডে গেল তখন আস্তে আস্তে ভালো লাগা তৈরি হলো। আর সেক্ষেত্রেও মানে আমি রেজিস্ট্রার হিসেবে পেয়েছিলাম আরেকজন দেবাশিস স্যারকে, তিনি হচ্ছেন আচ্ছা। দেবাশিস বিশ্বাস স্যার। তো উনি ধরে ধরে মোটামুটি যে না তোকে মেডিসিন পড়তে হবে, দেখ মেডিসিন এরকম ইন্টারেস্টিং ব্যাপার আছে অনেক কিছু। সো তখন থেকে ভাই মোটামুটি আরো বেশি যে সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা গ্রো করলো। আচ্ছা। আর আমার ফ্রেন্ডরা তো অনেক বেশি সাপোর্টিভ ছিল। হুম, বিশেষ হুম, করে এই যে আমার রিডিং পার্টনার ছিল সলিমুল্লাহ, ও দেখছে। ও এবার পরীক্ষা অ্যাটেন্ড করেনি। ও যদি পড়তো আমার বিশ্বাস যে খুব ভালো ও, করতো। ও খুবই ব্রিলিয়ান্ট। ও আচ্ছা। দেখছে, তার সাথে আমার রুমমেট অভিক, আ রিয়াদ, রাউফুর, ওরা হয়তোবা সবাই দেখছে। সো ভাইয়া মেডিকেল লাইফ অনেক বেশি ইম্পোর্টেন্ট ছিল আমার জন্য। যাক। আ খুবই ভালো লাগলো। আসলে আমি বারবার একটা কথা বলি যে, "ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন মেডিকেল লাইফ, ইউ মাস্ট ফাইন্ড আ রোল মডেল।" সো অর্ণব যেটা বলল যে, ওর জন্য যে স্যার রোল মডেল ছিলেন এন্ডোক্রাইনোলজিস্ট, যার পার্সোনালিটি তাকে সবচেয়ে বেশি টাচ করেছে, সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আসলে এই যে ভালো লাগাটা, এই যে ভালোবাসাটা, এই যে প্যাশনটা, এই প্যাশনটাই কিন্তু আমাদের নিজেদের সাবজেক্টের দিকে ঠেলে দেয়। আমাদের নিজের সাবজেক্টটা চুজ করতে অনেক হেল্প করে। যেমন আমিও বলতেছিলাম যে আমার আসলে কেন আমার পালমোলজিতে আসার স্টোরি, সেটা অন্যদিন হবে। সেটা নিয়ে আর আমরা আজকে সরি। বেশি করব না। আজকে আমাদের মূল স্টার হচ্ছে ডক্টর অর্ণব। আমরা অর্ণবের কাছেই থাকবো। ঠিক আছে? সো এইভাবেই আসলে নিজের সাবজেক্টকে ভালোবেসে নিজের একটা রোল মডেল ফাইন্ড করে আমাদের এগিয়ে যাওয়ার যে গল্পগুলা, এই গল্পগুলা আসলে দেখা যায় যে আজকে অর্ণবের থেকে অনেকে ইন্সপায়ার্ড হবে টু বি অ্যান এন্ডোক্রাইনোলজিস্ট। সো এই সাকসেস গুলো আসলে অনেককে অনেক মোটিভেট করে এবং অনেককেই সামনে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবং আরেকটা কথা আমি ওর সাথে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে পেরিফেরির মেডিকেলের কথা। খুলনা, জি ভাইয়া। বগুড়া আমরা কিন্তু প্রতিবেশী মেডিকেল কলেজ বলা যায়। এবং আলহামদুলিল্লাহ অর্ণবও ফার্স্ট টাইমে চান্স পেয়েছে, আমিও ফার্স্ট টাইমে চান্স পেয়েছি। সো আ অনেকেই যে থাকে একটা ট্যাবুর মতো চিন্তাধারা থাকে যে, আচ্ছা আমি তো বগুড়া মেডিকেলে পড়ছি। আমি কি ঢাকা মেডিকেলে যেয়ে ঢাকা মেডিকেলে একজন স্টুডেন্ট অথবা সলিমুল্লাহ মেডিকেলে একটা স্টুডেন্টের সাথে চান্স পাবো? ওদের সাথে কম্পিট করে পারবো? তারা তো অনেক ভালো একাডেমিক্যালি সাপোর্ট পেয়েছে, ভালো, ভালো টিচারদের সান্নিধ্যে ছিল। সো তাদের জন্য আমি একটু বলতে চাই, "It doesn't matter where you are, only thing that matters is how much hard working you are." সো আপনি যত প্রচেষ্টা করবেন, আপনি যত এফোর্ট দিবেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি অবশ্যই ভালো করবেন। যেমন আমি দেখতেছিলাম আমার এই পছন্দের আরেকজন আছে। আমি উনাকেও নিয়ে আসবো প্রোগ্রামে খুব শীঘ্রই। সে একটু ডিমোটিভেটেড, কারণ সে ওর স্বপ্নের জায়গায় চান্স পায়নি। কিন্তু আমি ওকে বলছিলাম যে, "তুমি যেখানেই থাকো,
দেখবা যে এটাই তোমার জন্য বেস্ট হবে, এটাই তোমার জন্য সবচেয়ে বেশি সুফল বয়ে নিয়ে আসবে। ঠিক আছে? কারণ আমাদের সবার কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের বিএসএমইউ অবভিয়াসলি অনেক বেশি ইম্পর্টেন্ট, বিএসএমইউ থেকে যেহেতু স্যাররা পরীক্ষা নেন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি কতটুকু শিখলাম অ্যাজ এ কনসালটেন্ট, আমি কি পরিমাণ ডিসিশন দিতে পারছি, আমি কিভাবে রুগী হ্যান্ডেল করছি, এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। আপনি এখন বিএসএমইউ তে থাকলেন নাকি চট্টগ্রাম মেডিকেলে থাকলেন, না কোথায় ট্রেনিং করবেন, এটার উপর কিন্তু ডিপেন্ড করবে না। আপনার ওই জিনিসটা কাজে লাগবে হচ্ছে আপনি কতটুকু ইফোর্ট দিচ্ছেন, কতটুকু শেখার চেষ্টা করছেন। সো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। সো ডোন্ট গেট ডিসহার্টেন্ড, দেয়ার আর সো মেনি অপরচুনিটিস সামনে। ঠিক আছে? সো আজকে মূল যে আজকে আকর্ষণ আমি দেখতে পাচ্ছি যে আরো আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছে লাইভে। সো বোঝাই যাচ্ছে যে আসলে আজকের পরে অর্ণবের একটা বড় ফ্যান ফলোইং হয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের আজকে যে মূল যে ও যে কিভাবে অ্যাজ এ ফার্স্ট টাইমার ও এন্ডোক্রাইনোলজির জন্য প্রিপারেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং কিভাবে সে শুরু করলো, সে কিভাবে পড়লো, কিভাবে করলো এবং তাকে কিভাবে আমাদের সিনাপস মেডিকেল একাডেমি এবং আমরা তাকে কিভাবে হেল্প করলাম, এই জিনিসটা সম্পর্কে আমরা একটু শুনবো। সো অর্ণব, দ্য ফ্লোর ইজ ইয়ার্স, ইউ ক্যান স্টার্ট। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ। আসলে ভাইয়া আমি একটু আগে থেকে শুরু করতে চাই। যে ফেইলিওর, সবারই তো জীবনে ফেইলিওর থাকে। সো আমারও ছিল। তো আমি ফার্স্টে ৩৯ বিসিএস এ অ্যাটেন্ড করি। সো সেখানে নন ক্যাডার হিসেবে ছিলাম। সো পরপর ২ বার নিয়োগ হয়। আমি সেখানে টানিনি। আমার হয়তো পরীক্ষাটা খারাপ হয়েছিল। সো এরপরে আমি একবার এমআরসিপির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, অ্যাটেন্ড করেছিলাম। সেটাও হয়নি। সো আমি তখন অসম্ভব রকমের ডিপ্রেসড ছিলাম। সো আপনারা অনেকেই আছেন যে এখন পরীক্ষায় হয়তোবা চান্স পাননি। আমি পেয়েছি অবশ্যই লাকিলি। আমি এটা সবসময় স্বীকার করি। যে শুধুমাত্র প্রিপারেশন নিয়েই আসলে রেসিডেন্সি সম্ভব না। এটা ভাইয়া বলবেন। কারণ ভাইয়া সবসময় বলতেন, অঙ্কন ভাইয়া যে কয়টা লাইভ সেশন করেছেন প্রত্যেকটাতে বলেছেন। হ্যাঁ? এবং এটা নিয়ে অবশ্যই ভাইয়া আবার বলবেন। তো আমি এটাই বলছিলাম যে ডিপ্রেশন অবশ্যই আসে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। আমি সেই সময় ঘুরে না দাঁড়ালে আমি পারতাম না। সো সেই সময় আমি কয়েকজন মানুষের সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার বাবা-মা আর ডক্টর দেবাশিস কুমার ঘোষ স্যার। আমি বললাম যে আমার ড্রিম, আমার রোল মডেল যে স্যার ছিলেন, উনি অসম্ভব সাপোর্ট করেছেন। মানে তার সবসময় একটা আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। তিনি আ আমার ওই ডিপ্রেশনের সময় প্রতি সপ্তাহে তিনি আমাকে অন্তত পক্ষে একবার ফোন দিয়েছেন। দিয়ে বলেছেন যে, "তুই পারবি। তোকে পারতে হবে।" সো এটা আমাকে অনেক বেশি সাহস দিয়েছে। আরেকজন শিক্ষক আমাকে, যার কথা না বললেই নয়, আ ডক্টর দিলীপ কুমার নাথ স্যার। তার মোটিভেশন, তার মেডিটেশন, আমি ফার্স্ট ২ মাস তার আন্ডারে ছিলাম। আমাকে ওই সময়টা তিনি অসম্ভব সাপোর্ট করেছেন। ঘুরে দাঁড়াতে তিনি যেভাবে সাহায্য করেছেন, না হলে আমি হয়তোবা পারতাম না। সো এরপর থেকে যখন লকডাউন শুরু হয়ে গেল, মার্চ থেকে জুন পর্যন্ত এই সময় আসলে পার্ট 1 এর প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু একটা হ্যাপাজার্ড নিয়ে। আমি তখন কোন কোচিং এ ছিলাম না, না কোন গাইডেন্স ছিল না। সো কি করব, কি না করব এগুলো নিয়ে আসলে খুবই একটা আ আ কনফিউজড একটা অবস্থায় ছিলাম। সো তারপরে জুলাই থেকে সিনাপসের সাথে জুলাই মাসে যখন শুরু হলো যে রেসিডেন্সি লং ব্যাচ, এটা নিয়ে। আর সিনাপসে ভর্তি হওয়ার কারণ আসলে বলতে গেলে যে আ আ অনেকগুলো কারণই আসলে বলব, সেটা হয়তোবা আমি পরে জানতে পেরেছি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি যে এটা আপনারাও স্বীকার করবেন। আ ইন্টার্ন পাশের পর যে একজন মেডিকেল স্টুডেন্টেরকে যে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় এটা আপনারা সবাই হয়তোবা জানেন। সো সেখানে ফিন্যান্সিয়াল ব্যাপারটা অবশ্যই আ একটা অনেক বড় একটা ব্যাপার। আমি অঙ্কন ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিল। সো আপনি যদি বেস্ট সার্ভিস চান উইদিন ইউর লিমিট, এটা আমার মনে হয় সিনাপসের ছাড়া সম্ভব ছিল না। সো আমি অবশ্যই এটা চিন্তা করেছি। আমি যদি বলি যে সিনাপসের ১ নম্বর কোয়ালিটি আমি যদি বলি, এটা আমি অবশ্যই বলব। কারণ আমি যতই যাই বলি না কেন ফিন্যান্সিয়াল ব্যাপারটা অবশ্যই ইম্পোর্টেন্ট। সো যাই হোক, তখন সিনাপসে ভর্তি হলাম। তো তারপর থেকে আসলে আমার কোন ডিরেকশন এর জন্য আর কোন কিছু চিন্তা করা লাগেনি। যে আমি এদিকে তাকাবো কি এটা পড়বো কি ওটা পড়বো। কারণ আসলে রেসিডেন্সি একটা সমুদ্রের মতো। কারণ এখানে আপনি যদি আ অবশ্যই সম্ভব, আপনি নিজে পড়ে যদি মনে করেন যে এটা গোছাতে পারবেন, অবশ্যই এটা অবশ্যই সম্ভব। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। কারণ মাত্র ৬ মাসের মধ্যে সবকিছু রেডি করে পড়ে কয়েকবার রিভিশন দেওয়া। কারণ রিভিশন না দিলে আপনি পরীক্ষার হলে কিছুই মনে রাখতে পারবেন না। সো আমার সেই ডিরেকশনটা সম্পূর্ণভাবে সিনাপস থেকে পেয়েছি আমি। যখন জুলাই থেকে আমার ক্লাস শুরু হয়, আমি রেগুলার চেষ্টা করতাম যে ক্লাসগুলা একসাথে করে আ অন্তত পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা। সেটা ভালো হোক, মন্দ হোক, আমি টু দ্যা পয়েন্ট এ পড়ে আমি অ্যাটেন্ড করতাম। তার সাথে আমি যে বললাম কিছুক্ষণ আগে যে আমার রিডিং পার্টনার ছিল সলিমুল্লাহ, রিয়াদ। আমরা ৩ টা ফ্রেন্ড একসাথে ভর্তি হয়েছিলাম। যাই হোক, ওরা অ্যাটেন্ড করেনি পরীক্ষায়। নেক্সট বার অবশ্যই বসবে এবং খুব ভালো কিছু করবে। সো আমরা মোটামুটি গ্রুপ করে পড়তাম। ভাইয়ারা যেগুলো পড়া দিতেন সেগুলা পড়তাম। ওইগুলার বাইরে আমার খুব বেশি কিছু করা লাগেনি। আমি এমনকি অঙ্কন ভাইকে বলছিলাম যে ভাইয়া স্পেশালি যে ক্লাসগুলো ভাইয়া নিয়েছেন, সো আমি দেখেছি যে কোয়েশ্চেন সলভ করতে গিয়ে খুব বেশি কিছু বাইরে থাকে না। ভাইয়া বলছিলেন যে উনার ফার্স্ট টাইমে চান্স। আমি বললাম যে, "ভাই আপনার তো গোছানো ছিল, আপনার পড়ানো দেখে আমরা বুঝতে পেরেছি।" ভাইয়া আমাদের ফার্স্ট নিয়েছিলেন রেসপিরেটরি ফিজিওলজি। এরপর মনে পড়ে রেসপিরেটরি মেডিসিন ও উনি নিয়েছেন।
যেহেতু উনি তো এটা উনার পছন্দের ব্যাপার আর উনি এটা খুব ভালো পারেন। আর তার সাথে নিয়েছিলেন জেনেটিক্স, নিওপ্লাজম। তো আমি এগুলা পড়ার পরে দেখেছি যে কোয়েশ্চেন সলভ করতে খুব বেশি সময় লাগে না। আর কোয়েশ্চেন সলভ আসলে আমার কাছে খুবই একটা বিরক্তিকর ব্যাপার। কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি যখন দেখবেন যে টপিক বাইরে থেকে সেই টপিকটা নতুন করে তোলা এটা খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার। সো আমার খুব বেশি পরিশ্রম করা লাগেনি। তো মোটামুটি সিনাপসের সাথেই ছিলাম। আর কয়েকজন মেন্টরের কথা আসলে না বললেই নয়। অন্তর ভাই অঙ্কন ভাইয়ের কথা তো বললামই। সেই ফার্স্ট প্রোগ্রাম থেকে হোস্ট প্রতিটা প্রোগ্রামে হচ্ছে অঙ্কন ভাই। আর ক্লাসগুলো উনি অসাধারণ। এটা তো সবাই বলবে। আর উনার পার্সোনালিটি তো নিঃসন্দেহে। যাই হোক, ভাই সম্বন্ধে কিছু না বলি। ভাই হয়তো বলবেন যে সরাসরি বলে ভাইয়ের কথা বেশি বলছি। এটাই দরকার নাই। হ্যাঁ, আর তো আরো কয়েকজন মেন্টরের কথা আসলে না বললেই নয় যে ভাইয়াও একটু আগে কথা হচ্ছিল যে প্রতিটি মেন্টরকেই আমি যেকোনো দরকারে যখন নক দিয়েছি তারা অসম্ভব রকমের সাপোর্ট করেছেন। যে সেটা সিনাপসের স্টুডেন্ট হোক, ভাইয়াও বলছিলেন যে এমনকি যখন স্টুডেন্ট ছিলাম না তখনও যদি কাউকে নক দেওয়া হতো, পার্সোনালি ২-১ জন ভাইয়ের সাথে কথা হতো আগে, যেমন হাসান মাহমুদ ভাই, উনিও খুলনা মেডিকেলের। ভাইকেও আমি অনেক বেশি ডিস্টার্ব করতাম যে ভাইয়া এটা ওইটা, কিন্তু ভাইয়া কখনোই এই ব্যাপারগুলো নিয়ে কখনো বিরক্ত হতেন না। আরেকজন ভাইয়ের কথা না বললে নয়, ইকবাল ভাই। ইকবাল ভাই ফার্স্ট থেকেই মোটামুটি কার্ডিওলজি ক্লাসের পর থেকেই ভাইয়ের সাথে মোটামুটি যোগাযোগ হয়। সো যখনই যেকোনো ব্যাপারে ভাইকে নক দিতাম, ভাইয়া আজও কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে আসলে আমার ভাই মেসেজ দিয়েছিলেন যে কি খবর, কি করছি, কি না করছি। এরকম মানে সিনাপসের মেন্টররা মানে ক্লাসের পাশাপাশি প্রতিটি স্টুডেন্টের ব্যাপারে আমার মনে হয় যে যারা আগ্রহী সবাইকে তো আসলে এভাবে নেওয়া সম্ভব না। তবে যে স্টুডেন্ট মনে করছেন যে তার সমস্যা বা যোগাযোগ করছেন, সেক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্টটুকু দিয়েছেন। আর ক্লাসগুলো তো অবশ্যই অসাধারণ ছিল। আমি যাদের কথা বললাম প্রত্যেকের ক্লাসই খুব ভালো ছিল। আর ফেভারিট তো থাকেই কিছু। আমি যাদের কথা বললাম তাদের সাথে আ উম আ যেমন শাহিনুল আলম ভাই অসম্ভব ভালো ক্লাস নিয়েছিলেন। হেমাটোলজি আমি আসলে আগে আ সরি টু সে আমি আগে খুব বেশি বুঝতাম না। আমি আসলে আন্দাজে মুখস্থ করতাম একটা ব্যাপার। কিন্তু এটাতে যে এত ইন্টারেস্টিং ব্যাপার আছে এবং এত কিছু বোঝার আছে, এটা আসলে ভাইয়ের ক্লাস করার পরে আমি বুঝতে পেরেছি। শিহাব ভাই তো নিউরোমেডিসিন, নিউরোফিজিওলজি প্রত্যেকটা অসাধারণ ক্লাস নিয়েছেন। এমনকি আপনারা অবাক হবেন যে পরীক্ষার আগে শিহাব ভাই হচ্ছে 20 প্লাস বক্স, মানে যদিও 50 বক্স দিয়েছিলেন, সাথে অঙ্কন ভাইও রেগুলার বক্স শেয়ার করতেন। ওই বক্সগুলো যে কি পরিমাণে হেল্পফুল হয়েছে আমি এটা মানে ভাষায় প্রকাশ করতে পারব না। মানে ভাইয়া মানে যখন পরীক্ষার হলে কোশ্চেন দেখছিলাম, কোশ্চেন আসলে জানি না বাইরে আপনি দেখেছেন কিনা ভাইয়া। এবার আমার কাছে মনে হয়েছে যে 50 প্লাস কোশ্চেন ছিল ডেভিডসন থেকে। আচ্ছা। সো একের পর এক যখন আসলে ওই বক্সগুলো থেকে কোশ্চেন পাচ্ছিলাম না, মানে এটা আসলে আমি পরীক্ষার হলে আমি অনেক মন থেকে অনেক থ্যাংকস দিয়েছি আপনাদেরকে। যে এটা কেউ ভাবতে পারেনি। মানে আসলে আ আ প্রায় ৭ টা সাবজেক্ট রেসিডেন্সি এর জন্য পড়া লাগে। সো আ প্রায় ৬ টা সাবজেক্ট রেগুলার সাবজেক্ট পড়ার পর ফ্যাকাল্টির জন্য আসলে খুব বেশি সময় দেওয়া সম্ভব হয় না। কিন্তু এই বক্স গুলো অনেক বেশি হেল্প করেছে পরীক্ষার আগে। আমি অনেক, অনেক বেশি থ্যাঙ্কফুল। সো এই তো ভাইয়া, অনেক বেশি কিছু হয়তোবা বলে ফেললাম। না, তুমি যেটা বলেছ মানে সত্যি কথা বলতে যে এটা আসলে আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। ঠিক আছে? কারণ একটা কথা আমি সবসময় বলি যে কাউকে ভয় দেখিয়ে অথবা কাউকে জোর করে কারো কাছ থেকে কোনো কিছু আদায় করা যায় না। কেউ যদি কাউকে নিজে থেকে কমপ্লিমেন্ট দেয়, তার মন থেকে কমপ্লিমেন্ট দেয়, এইটার মধ্যে যে আনন্দটা, এটার মধ্যে যে ভালো লাগাটা থাকে, এটার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। আ গত যে রেজাল্টের পর থেকেই আলহামদুলিল্লাহ আমি ইনবক্সে এরকম অনেক মেসেজ পেয়েছি যেটা আসলে আমি আমার জীবনে কখনো পাবো কিনা, এরকম আমার কখনো আইডিয়াও ছিল না যে আমি লাইফে এরকম কখনো কোনো মেসেজ পাবো কিনা। আমাকে এরকম অনেকেই ইনবক্স করেছেন। ভাইয়া আপনার গাইডলাইনে অনেক হেল্প হয়েছি। আপনার জন্য আমার পোস্ট গ্র্যাজুয়েশন এ চান্স হয়েছে। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। সিনাপস মেডিকেল একাডেমি আমাদের যেভাবে শেষ মুহূর্তে গাইডলাইন দিয়েছে, যেভাবে আমরা প্রতিদিন শেয়ার করেছি এবং সবচেয়ে বড় কথা যেটা যে আমরা সবসময় বিলিভ করি যে আ এই যে সাজেশন অথবা কাউকে একটা গাইডলাইন আমি একটা জিনিস শেয়ার করছি, এটা আমি আমার ওপেন গ্রুপে করি। সবাই পাক, অসুবিধা কি? সবাই যদি জানে, সবাই জি যদি ভাই, একটু এটা অনেক মোটিভেশন বড় হয়। একটা পয়েন্ট। আমি এটা আসলে বলতে চেয়েছিলাম যে ইন্টারফেয়ার করলাম ভাই আসলে না কথার মাঝে। সমস্যা নেই। আ হ্যাঁ। আ মানে আমি আসলে পাবলিসিটি তো করছি না। তারপরেও আসলে আমি আরো ২-১ টা কোচিং সম্পর্কে জানি, যেটা যে ওপেন গ্রুপে একেক রকম সাজেশন দেওয়া হয়। এমনকি দেখেছি যে আমার যে ফ্রেন্ডরা ওখানে ক্লাস করছে। সো আসলে ভাইয়া তো সাজেশন তো আসলে চালাচালি হয়। এটা তো আপনি জানেনই। হ্যাঁ, এটা তো তো স্বাভাবিক। যখন আমি দেখলাম যে ২ টা সাজেশন আলাদা, তখন একটু খারাপ লাগলো যে এটা একটা এমন একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে আসলে চান্স পাবে কিনা পাবে তার কোনো ঠিক নাই। কিন্তু তারপরও সাজেশন নিয়ে আসলে এই যে কম বেশি ক্লোজ গ্রুপে একরকম সাজেশন এবং আরেকটা হচ্ছে ওপেন সাজেশন। কিন্তু আপনাদের সবাইকে আসলে জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের এই যে সিনাপস মেডিকেল একাডেমি, এটা তো ওপেন গ্রুপ। এই গ্রুপে যে সাজেশনটা দেওয়া হয়েছিল ভাইয়েরা, যেটা অঙ্কন ভাই রেগুলার শেয়ার করতেন, একেকটা এক্সাম নাইট টপিক ছিল, তার সাথে 11th আওয়ার একটা ছিল ভাইয়া। যেটা ভাইয়া ৯ টার হুম। মধ্যে প্রতিদিন করতেন। মাঝে মধ্যে লেটও হয়ে যেত, ভাইয়ার ডিউটি থাকতো, ভাইয়া ডিউটি বলতেন। থাকতো। সো হ্যাঁ। আ এটা খুবই হেল্পফুল ছিল। এটা হচ্ছে আমাদের ক্লোজ গ্রুপে অন্য কোনো সাজেশন দেওয়া হয়নি। এটা মানে আমি তো ছিলাম, আমি তো জানি। আমি তো প্রায় সবগুলো গ্রুপেই ছিলাম। আমাদের ক্লোজ গ্রুপে অন্য কোনো সাজেশন দেওয়া হয়নি। এবং আরো একটা আনন্দের বিষয় ভাইয়া যেটা বললেন যে, অনেকেই আছেন যে সিনাপসে
পেমেন্ট দিয়ে ক্লাস করেননি, কিন্তু সিনাস মেডিকেল একাডেমিতে এই সাজেশনগুলো ফলো করে তারা চান্স পেয়েছেন। এটা অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি। মানে এটা আসলে যে আমি সিনাপসে করেছি বলে সিনাপসে প্রচারণা করছি ব্যাপারটা তা না, বা এটা আসলে কোনো পেইড কোনো কথাবার্তা না। এটা আসলে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আমি কয়েকটা পোস্ট দেখেছি, ভাইয়া হয়তো আমার নিজেও খেয়াল করেছেন। এই ব্যাপারটা আমি মানে আসলে আলাদাভাবে বলতে চাই। আর আরেকটা জিনিস ভাইয়াকে আমি বলব যে খুব ভালো লাগলো যে কতদিন সাইদ ভাইয়ের সাথে আসলে ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ ছিল না। রেজাল্টের পর যোগাযোগ হলো। ভাইয়া তো অনেক হেল্পফুল। মানে ভাইয়ার মোটিভেশনাল স্পিচ অনেক বেশি হেল্প করেছে। সো ভাইয়ার আমি একটা পোস্ট দেখলাম গত ২ দিন আগে যে যারা চান্স পায়নি তাদের নিয়ে ভাইয়া একটা সেশন করবেন। সো হুম, এটা হুম, এক্সাক্টলি। আমার এটা খুবই ভালো লেগেছে। কারণ আমি নিজে আসলে ফেইলিউরটা কি আমি আসলে ফিল করেছি। এর আগেও আমার জীবনে ফেইলিউর ছিল বললাম তো আসলে, তখন আমি জানতাম যে ওই সময়টাতে মানুষকে কাউকে পাশে পাওয়া যায় না আসলে। মানে সাকসেস এর সময় আসলে আসেন, কিন্তু এই যে ফেইলিউর কে নিয়েও যে সিনাস মেডিকেল একাডেমিটা ভাবছে, আমার এটা খুবই ভালো লাগলো। মানে তাদের গল্পগুলো যে শুনবো, তাদেরকেও আসলে একটা ইন্সপায়ার করার ব্যাপার থাকে। কারণ কিছুদিন পরে ডিপ্লোমা পরীক্ষা। সো আপনারা আমি মনে করি যে প্রত্যেকেরই করা উচিত। যাদের আসলে রেজাল্টটা একটু খারাপ হয়েছে, আপনারা সেশনটা করুন। এটা করলে অনেক লাভ হবে। যে আসলে ফ্রি সেশন বলে যে আসলে সবকিছুই বৃথা হয় এমনটা না। এমনকি আমি আরেকটা জিনিস মনে পড়ে গেল, আমি বলি যে সিনাস মেডিকেল একাডেমি গ্রুপে ভাইয়া যে পরীক্ষার আগে আমাদের ১৫ থেকে ২০ মিনিট আপনারা যে স্পেশাল মোস্ট ইম্পোর্টেন্ট টপিকের উপর কিছু ক্লাস নিতেন। তো ওখান থেকেও ভাই আমি পরীক্ষায় কোশ্চেন কমন পেয়েছি। এটা আসলে আমি না বললেই নয় যে আমার মনে পড়ে যে আমি পলাশ ভাইয়ের কথা মিস করে গিয়েছিলাম। পলাশ ভাইয়ের অ্যানাটমি অসাধারণ। মানে আমি তো বলি যে ভাইয়ার অ্যানাটমি ক্লাসগুলো না করলে হয়তো আমার চান্স পাওয়া সম্ভব হতো না। কারণ এটা তো অঙ্কন ভাই, মামুন ভাই সবাই সবসময় বলেছেন যে আসলে মেডিসিনে আ এই ব্রাঞ্চে চান্স পেতে গেলে অবশ্যই অ্যানাটমিটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ বাকি সাবজেক্ট গুলো সবাই কম বেশি পড়েন, কিন্তু অ্যানাটমিটা দেখা গেল একটু উইকনেস থাকে। সো পলাশ ভাইয়ের ক্লাসগুলো করার পরে আমার আসলে খুব বেশি কিছু লাগেনি। আর তারপরে আমার মনে পড়ে যে পরীক্ষার আগে পলাশ ভাই একটা ক্লাস নিয়েছিলেন ইউরেটারের রিলেশনের উপরে। ভাইয়া ইউরেটার রিলেশন থেকে কোশ্চেনটা এসছে এবং সেটা আমি আসলে ওয়াও, লেকচার ওয়াও। শিট পড়ে হয়তোবা আমি আমি পেতাম না। আমি আসলে শিটটা পড়ে হয়তোবা ছিল, কিন্তু আমি আসলে ওটা মিসিং ছিল। আমি বুঝতে পারিনি। কিন্তু ওই যে ১৫ মিনিটের ভিডিওটা ছিল সেখান থেকে আমি ইউরেটারের রিলেশন থেকে কোশ্চেনটা পেরেছি। তো ওই যে ১ মার্ক, আপনি তো জানেন ভাইয়া যে আসলে 0.05 ও কত কিছু ভ্যারি করে। সো এই যে এই ১ ১ মার্ক মার্কের আসলে জন্যই বিএসএম অনেক সেকেন্ড কিচ্ছু ভাইয়া। পজিশন। ঠিক আছে? জি ভাই, অবশ্যই, অবশ্যই। আমি থ্যাঙ্কফুল। আমি মনে আমি বলেছি যে ভাই আমি থ্যাঙ্কফুল। এই ভিডিওটা দেখার জন্য আমি থ্যাঙ্কফুল। আসলে অর্ণব যেটা বলছিল যে সত্যি কথা বলতে যে একটা কম্পিটিটিভ পরীক্ষায় প্রতিটি মার্কস এর অনেক বেশি গুরুত্ব রয়েছে। 0.02 মার্কসও দেখা যায় যে ওকে বিএসএমইউ থেকে অন্য একটি জায়গায় নিয়ে যেতে পারতো। সো যারা রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন প্রিভিয়াসলি, অথবা যারা প্রথমবার দিচ্ছেন, অথবা যারা সামনে দিবেন চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এটা একটা ভালো মেসেজ যে ইচ এন্ড এভরি নাম্বার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো প্রতিটা জিনিসই ওইভাবে আপনাদের করতে হবে। এবং যে অর্ণব যে কথাটা বলছিল যে রিলেশনের কথা, সত্যি কথা বলতে আমি নিজেও অ্যানাটমি এত বেশি ভয় পাইতাম যে আমি রিলেশনের কোশ্চেন দেখলেই স্কিপ করে চলে যেতাম যে এইটা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে? কোনটা ডানে থেকে কোনটা বামে থাকে এগুলো আমি মনে রাখতে পারবো না। এগুলো আমার পক্ষে সম্ভব না। তো আমার ভালো লাগতো ফিজিওলজি, আমি ফিজিওলজি ভালোমতো পড়তাম। আমার মাইক্রো, ফার্মা এগুলো ভালো লাগতো। এবং আপনি এগুলো ভালো পড়াতেনও ভাইয়া। হ্যাঁ, আমি আসলে যেগুলো ভালো লাগতো আমি সেগুলোই পড়াই। দেখা যায় যে আমার নিজেরও চর্চা হয়। এবং একটা কথা আমি সবার সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যে এই রেসিডেন্সি প্রিপারেশনটা নিলেন, এই যে রেসিডেন্সি প্রিপারেশন নিলেন, এইটা আপনাকে ওয়ার্ড ম্যানেজমেন্টে যে কি পরিমাণ হেল্প করবে এটা আমি এখন বুঝতে পারছি। আপনি যখন বিএসএম হতে যাবেন, অথবা দেখা যাচ্ছে আপনি যেই ইনস্টিটিউটে থাকেন ওখানে অনেক বেসিক কথাবার্তা হবে, অনেক মেকানিজম নিয়ে কথাবার্তা হবে, ফিজিওলজির অনেক জিনিস আপনাকে জিজ্ঞেস করবে। এবং আপনি যখন পারবেন দেখবেন যে অন্য পাশে একটা ফেস বিয়ের ভাইয়া উনি অবাক হয়ে যাবে, এই পাশে ম্যাডাম স্যাররা বলবে যে বাবা ছেলেটা তো অনেক ভালো জানে, কিন্তু স্যাররা তো জানে না যে আমরা এগুলোই পড়ে আসতেছি, এগুলো আমরা বেশি বেশি পড়তেছি, এগুলো পড়েই কিন্তু আমরা এখানে আসছি। তো এটা অনেক এখানে বড় আসছি। একটা জিনিস। এটা একটা মানে আমি নিজে ফিল করি অনেক বেশি ওয়ার্ডে যে সবসময় দেখা যায় কিছু না কিছু কোশ্চেন আমি কিছু না কিছু জেনারেট করতে পারি। কারণ হচ্ছে আমি এগুলো পড়াই, একে তো পড়াই, তার মধ্যে আবার যখন পরীক্ষা দিয়েছি তখন এগুলো নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি হয়েছে। সো কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকার কারণে এখান থেকে একটা না একটা কিছু, হ্যাঁ, হ্যাঁ, এটা কাউন্টার রেগুলেটরি মেকানিজম, এটা পজিটিভ ফিডব্যাক, এটা নেগেটিভ ফিডব্যাক, কিছু একটা বলে দেওয়া যায় আরকি। এবং স্যারও দেখি খুব মানে ঠান্ডা মাথায়, হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো বলেছে, ছেলেটা খুব ভালো পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এবং এই কথাটা বলার কারণটা কি? এই কথাটা বলার মূল কারণটাই হচ্ছে যে কোন নলেজই বৃথা না। যেমন একটু আগে অর্ণব বলছিল যে আ আনসাকসেসফুল হওয়ার স্টোরিজ গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে অর্ণব বলতেছিল 39 বিসিএস এর কথা, এমআরসিপি তে একবার অ্যাটেম্প্ট করেছে কিন্তু হয়নি। আমি নিজে 39 বিসিএস এ প্রিলিতেই চান্স পাই নাই। ও তো তাও নন ক্যাডার পর্যন্ত গিয়েছে। যদিও আমার বিসিএস এর প্রতি আসলে কখনোই খুব বেশি ইন্টারেস্ট ছিল না। আমি আসলে গভর্নমেন্ট জবের প্রতি ইন্টারেস্টেড না। ফর সাম রিজন এগুলো আমি বেশি বলি না। ঠিক আছে? Obviously this is very good. BCS is really good. Go for it.
কিন্তু আমার নিজের অত ভালো লাগতো না। সো আমি ওইটাও একটা আমার জন্য একটা মানে আনসাকসেস এর মধ্যেই পড়ে, বিকজ আমার অনেক ফ্রেন্ডরা বলেছে যে দোস্ত মানে আমি যেহেতু আমার মেডিকেলে চেষ্টা করতাম ভালো থাকার বা টপে থাকার, আমি সেকেন্ড পজিশনে ছিলাম আমার মেডিকেলে যতগুলো প্রফ হয়েছে। সো ওরা অনেকে চান্স পেয়েছে, সামনের দিকে যারা ছিল তারা তো অবভিয়াসলি চান্স পেয়েছে। তখন মানে যখন বললো যে নাভিদ তোর তো হইলো না, তখন আমার একটু হলে খারাপ লেগেছে। ঠিক আছে, প্রিলিতে হইতে পারতো এক্সপেক্টেড, কিন্তু আসলে আমি প্রিপেয়ার্ড ওভাবে ছিলাম না, প্লাস ইট ওয়াজ ডেফিনেটলি মোটিভেটেড মোর। তারপরে সেকেন্ড কথা হচ্ছে আরেকটা জিনিস আমি অলওয়েজ শেয়ার করি, এফসিপিএস। আমি যারা মেডিসিনে ক্যারিয়ার করতেছে, যারা এমডি দিয়েছে, তারা খুব ভালো মতোই জানে যে এফসিপিএস একটা ডিফারেন্ট পাথওয়ে আর রেসিডেন্সি একটা ডিফারেন্ট পাথওয়ে। ঠিক আছে, পাথওয়ে যারা অবভিয়াসলি জানে যে এই দুইটা জিনিস কিন্তু টোটালি আলাদা, দুইটা ডিফারেন্ট লাইনে চলে। একটা টোটালি ডেভিডসন বেসড, আপনাকে ডেভিডসনের কোডটা জানতে হবে, আপনাকে লাইন বাই লাইন মনে রাখতে হবে। আর আরেকটা কিন্তু আপনাদের বক্স গুলা পড়লেই হচ্ছে, কারণ বক্স শুধু পড়লে কেন হচ্ছে, কারণ আপনার এর সাথে আরো অনেকগুলা সাবজেক্ট পড়তে হবে, প্রতিটা সাবজেক্ট মেডিকেল লাইফের এক্সেপ্ট ফর কমিউনিটি মেডিসিন এন্ড ফরেনসিক মেডিসিন, বাকি সব সাবজেক্ট আপনাকে পড়তে হবে। দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সো ওইভাবে পড়া আর এটা এইভাবে পড়া। সো জানুয়ারিতে পরীক্ষা ছিল, জানুয়ারি না জুলাই সেশনে এফসিপিএস পরীক্ষা দিলাম। আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটা আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমার ফ্যামিলি মেম্বারও খুব ভালো মতো ছিল। সো ও সার্জারিতে দিল, ও সার্জারিতে চান্স পেলো, আমি মেডিসিনে চান্স পেলাম না। সো এরপরে আমি অনেক কিছু শুনেছি, যার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম না, যে হ্যাঁ হ্যাঁ তুমি তো পড়তেছো না, হ্যাঁ তুমি তো পারবা না, হ্যাঁ তুমি তো এই করো না সেই করো না। অথবা স্পেশালি যারা নন মেডিকেল আছে তারা মানে খুবই কটু একটা দৃষ্টিতে, ও পেয়ে গেল তুমি পেলে না, কারণ তারা কিন্তু জানে না যে আসলে দুইটা জিনিস আলাদা। আমি রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছি, দ্যাটস আ ডিফারেন্ট থিং, দ্যাটস আ ডিফারেন্ট চ্যালেঞ্জ। আমি এফসিপিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, দ্যাটস আ ডিফারেন্ট থিং, দ্যাটস আ ডিফারেন্ট চ্যালেঞ্জ। এই দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা, এই দুটাকে একসাথে করার কোনো কারণ নাই। এবং কেন আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষাটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট একটু এক্সপিরিয়েন্স, আমি একটু পরীক্ষার হলটা বোঝার জন্য। আপনার সামনে যেটাই আছে আপনি অবশ্যই পরীক্ষা দিবেন, আপনার প্রিপারেশন আছে নাই এগুলো কোনো ইস্যু না, আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা দিলে আপনার কি সুবিধা হবে, আপনি পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বুঝবেন, পরীক্ষার কোশ্চেন সম্পর্কে বুঝবেন, এবং পরীক্ষার যে একটা অ্যাটমসফিয়ার আছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হঠাৎ করে 2 বছর কোনো পরীক্ষা না দিয়ে রেসিডেন্সি পরীক্ষায় যান, আর আরেকজন যে মাঝখানে অনেকগুলো পরীক্ষা দিয়েছে, সে ডিপ্লোমা পরীক্ষা দিয়েছে, সে এফসিপিএস পরীক্ষা দিয়েছে, সে পরীক্ষা যায়, আপনাদের দুজনের প্রিপারেশন সমান থাকতে পারে, কিন্তু পরীক্ষার হলে স্ট্র্যাটেজি অবশ্যই সমান হবে না। বিকজ টু গেট চান্স ইন রেসিডেন্সি ইউ মাস্ট বি স্ট্র্যাটেজিক, ইউ মাস্ট বি ভেরি মাচ ট্যাক্টফুল টু গেট চান্স ইন রেসিডেন্সি। কারণ এখানে আপনার কম্পিটিটররা প্রত্যেকেই টপ স্টুডেন্ট, প্রত্যেকেই সেরা জায়গার স্টুডেন্ট, প্রত্যেকের মেডিকেলের ফার্স্ট বয় ছিল। এবং আপনি যখন চান্স পাবেন তখন আপনি সেইটা আরো ভালো মতো বুঝবেন যে এই ভাইয়া আমার সাথে আছে, আমিও আছি, তো এই ভাইয়া এত ভালো কেন পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি যখন যাবেন তখন আপনার জন্য আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, সো আসলে সত্যি কথা বলছে যে এত ভালো লাগছে যে আজকে ওর সাথে আড্ডা দিয়ে। আমি আগে বলেছি যে আজকে সেশনটা হচ্ছে অনেকটাই ক্যাজুয়াল একটা সেশন, এবং আমি অর্ণবের সাথে শেয়ার মানে ও যেমন যেই কথাগুলো বললো যে আনসাকসেসফুল হলেই যে আপনার সব শেষ হয়ে গেছে, আপনি যদি মনে করেন যে আমার 18ই ডিসেম্বরের রাত আমার জন্য কালো রাত্রি, অবশ্যই কালো রাত্রি, আমি চান্স পাইনি, কিন্তু তার পরের দিন সকাল থেকে যদি আপনার সূর্য ওঠা শুরু না হয় তাহলে মনে করবেন আপনার সূর্য আর কখনোই উঠবে না। ঠিক আছে, আপনার পরের দিনই সূর্য উঠাইতে হবে এবং পরের দিন থেকে মোটিভেট হইতে হবে। আমার আসলে ভুলটা কোথায় হয়েছে, আমি আসলে কোন জায়গাটা মিস করেছি, আমি আসলে ভালো প্রিপারেশন নিয়েও কেন চান্স পেলাম না, তার মানে অবশ্যই আমার স্ট্র্যাটেজিতে কোনো না কোনো ভুল ছিল। আমার হয়তো এই জায়গাটা মিস হয়েছে, আমি একটা সহজ কোশ্চেন ভুল করে ফেলেছি। সো এই জিনিসগুলা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে কম্পিটিশনটা অনেক হাই লেভেল। এবং এই বছরের ক্ষেত্রে আমি একটা জিনিস বারবার বলবো, সেটা হচ্ছে যে 100 মার্কের পরীক্ষা হয়েছে, যেটা কিন্তু যেহেতু করোনা প্যান্ডেমিক, একটা 100 মার্কের পরীক্ষা হয়েছে। আমি আরেকটা স্টোরি বলবো, ইনশাল্লাহ ওই ভাইকেও আমি নিয়ে আসবো। ভাইয়া আমাকে বলতেছিলেন যে নাভিদ আমি তো এবার রেসিডেন্সির জন্য পড়ি না, ওই ভাইয়া গত মাসের 9 তারিখেই করোনা থেকে সুস্থ হয়েছেন, বলতেছিল যে আমি রেসিডেন্সির জন্য পড়ি নাই, আমি কি দিব। আমি ভাইয়াকে একটা কথা বললাম যে ভাইয়া দেখেন এবার হচ্ছে 100 মার্কের পরীক্ষা, ইটস আ টি20 ম্যাচ, 200 মার্কের পরীক্ষা, ইটস আ ওয়ান ডে ম্যাচ। আপনার ওখানে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খেলার সময় থাকে, 2 ঘন্টায় আপনি 1000টা গোল্লা ভরাট করবেন, কিছু না কিছু আপনাকে একটু অন্যভাবে আপনাকে ধীরে সুস্থে আগাতে হবে। কিন্তু যখন আপনি 1 ঘন্টা 100 মার্কের 1.5 ঘন্টার মধ্যে 100 মার্কের পরীক্ষা, দ্যাটস আ টি20 ম্যাচ, আপনি অবভিয়াসলি ভালো করতে পারেন, অনেক ভালো করতে পারেন। এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে ও ভাই এবার নিউরো সার্জারিতে বিএসএম মতো চান্স পেয়েছে, যেখানে ভাই আমাকে বলতেছিল যে আমি পরীক্ষাই দিব না এবার, ঠিক আছে? ভাই আমাকে বলছিল আমি পরীক্ষাই দিব না, এবং ভাইয়া স্ট্যাটাসেও আমার নাম সরাসরি উল্লেখ করেছে যে নাবিদ রহমান অপনকে অনেক বেশি ধন্যবাদ। আসলে এর জন্য আমি মানে আসলে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসলে অনেক যে আল্লাহ চেয়েছে যে তুমি বা যিনি আছেন বিধাতা অবশ্যই যদি না চায় যে তুমি চান্স পাবে, তাহলে কিন্তু আসলে রেসিডেন্সিতে চান্স পাওয়া সো অনেক বেশি ভালো লাগলো। আমি লাস্টে চলে এসেছি আজকে প্রোগ্রামে, অলমোস্ট 7:43 বেজে গিয়েছে এবং এখনো আমার সাথে 67 পার্টিসিপেন্ট যুক্ত আছে। এটার We একটা are so বড় কারণ lucky ভাইয়া, হচ্ছে especially I am. এক্স্যাক্টলি এটা একটা বড় কথা হচ্ছে যে আমরা আজকে পড়ালেখা নিয়ে খুব কম কথা বলছি, এবং পড়ালেখা নিয়ে কম কথা বলছি বলে তারা খুব মজা করতেছে, হ্যাঁ, ঠিক আছে? লাইভ ক্লাসে কিন্তু ভাইয়া এত পার্টিসিপেন্ট থাকতো না ভাইয়া, মাঝে মধ্যে খুব কম থাকতো। সেটাই, আমি প্রতিটাই যখন লাইভ ক্লাস দিতাম তখন আমি সবসময় একটা জিনিস বলতাম যে আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্নবিদ্ধ হতে চাই, প্রশ্নবিদ্ধ হলে আমার ক্লাস করতে নিতে ভালো লাগে। আপনারা আমাকে প্রশ্ন করেন। অনেক ক্লাস দেখতাম যেই ব্যাচে, যেমন লাস্টে এলটিকিউএস ব্যাচ 3 এর কথা আমি সবসময় উল্লেখ করবো, ওই ব্যাচে আমাকে কন্টিনিউয়াসলি এন্ড রিপিটেডলি কোশ্চেন করা হতো, এবং ওখান থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো চান্স পেয়েছে, অনেকেই চান্স পেয়েছে, অনেকেই ফার্স্ট টাইমে চান্স পেয়ে গিয়েছে। সো এই যে এই ব্যাচে যে কোশ্চেন করাটা, আমরা যে why Synapse Medical Academy from my point of view during this pandemic এত সাকসেসফুল হলো, এবং অলরেডি কিন্তু 150 প্লাস, মানে আজকে আমি আমার মানে যে এক্সিকিউটিভ ভাইয়ের সাথে আমি কথা বলি সবসময়, উনি আমাকে ফোন দিয়ে বলছেন যে স্যার আলহামদুলিল্লাহ আমাদের তো এবার সাকসেস রেট অনেক ভালো, অলমোস্ট 150 প্লাস অলরেডি আমরা কাউন্টিং, এন্ড আরো বেশি হবে আশা করছি। সো এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের, যেমন আপনার কাছে যখন অনেক বড় অস্ত্র থাকে, মনে করেন আপনার কাছে 5,000-এর একটা মাস পপুলেশন আছে, সেখান থেকে 200 জন চান্স পাচ্ছে, আর আপনার কাছে 800 জনের একটা পপুলেশন আছে, সেখান থেকে 200 জন চান্স পাচ্ছে, এই দুইটার মধ্যে কিন্তু ডেফিনেটলি অনেক বড় একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? সার্ভিসের ডিফারেন্স আছে, আপনার ডেফিনেটলি ইফোর্ট দেওয়ার ডিফারেন্স আছে, এবং অবভিয়াসলি আপনার সেই জিনিসটাকে ক্রিয়েটিভলি অ্যাপ্লাই করা, সেই জিনিসটা একটা ডিফারেন্স আছে। সো আই থিঙ্ক ডিউরিং দিস প্যান্ডেমিক আমরা যেটা করেছিলাম, আমাদের প্রতিটা ক্লাসই লাইভ হয়েছিল, ইচ এন্ড এভরি ওয়ান। কিছু কিছু ব্যাচে আমরা বলেছিলাম যে রেকর্ডেড থাকবে, যেটা একদম শেষ মুহূর্তে ছিল, কিন্তু মোস্ট অফ দ্য ক্লাসই কিন্তু আমাদের লাইভ হয়েছিল, এবং এই লাইভের জন্য আমি অসংখ্য মেসেজ পেয়েছি যে আমি যখন লাইভ ক্লাসগুলো করতাম তখন আমার মনে হয়েছে যে আমি অনেক অফলাইনের মতো, তো অবশ্যই সম্ভব না, অফলাইন ইজ দ্য বেস্ট, কিন্তু অনেকটা অফলাইনের মতো ফিলিংস পেয়েছি। এইটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা রেকর্ডেড ক্লাস দেখার সময় আপনার যখন মেসেঞ্জারে একটা মেসেজ আসে, আপনি একটু করে চেক করে ফেলেন যে ঠিক আছে কে মেসেজ ছিল, একটু দেখে ফেলি, এবং ঠিক তখনই আপনার ডিস্ট্রাকশন হয়ে যায়, তখনই আপনার মাথাটা মনে হয় যে ঠিক আছে এই মেসেজ এটা কেন পাঠাইলো, আমি একটু ওটা নিয়ে চিন্তা ভাবনা করি, তখন কিন্তু আপনার ক্লাসের কন্টিনিউশনটা থাকে না। কিন্তু ইন লাইভ ক্লাস আপনি পার্টিসিপেট করতেছেন, আমরা কিন্তু একদম স্পন্টেনিয়াস ভাবে প্রতিটা সেকেন্ডে এটার পর এটা দেখাচ্ছি, এটার পর এটা পড়াচ্ছি, আপনারা সরাসরি মোবাইলের স্ক্রিনে অথবা ল্যাপটপে যেখানে থাকেন সেখানে দেখছেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে ইন দিস ইয়ার সাকসেস, আই থিঙ্ক প্যান্ডেমিকের লাইভ ক্লাস গুলাই আমি এর জন্য মেইন, যে বলে না যে কে হচ্ছে গেম চেঞ্জার, সো আমি বলবো যে সিনাস মেডিকেল একাডেমি যে স্টেপটা ছিল যে টেকিং লাইভ ক্লাসেস এন্ড লাইভ ডিসকাশন, এই জিনিসটা আমাদের সিনাস মেডিকেল একাডেমির জন্য একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে, এবং এটা কিন্তু আমাদের অনেক বেশি হোপফুলি আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনটা এটা এবার এতটাই গ্র্যান্ড হবে যে আমরা একটা বড় জায়গা নিয়ে একটা বড় সেলিব্রেশন করব, এবং অর্ণবকে আমি এর আগে আসলে ওভাবে দেখার সুযোগ হয় নাই সরাসরি, আজকে প্রথম দেখা হইলো ইন ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেটা আসলে এখনকার সবচেয়ে কমন জিনিস যে আমরা সবার সাথে জুমেই দেখা করি, তো জুমে দেখা হলো, ইনশাল্লাহ গ্র্যান্ড সেলিব্রেশন আমরা যখন বড়ভাবে গ্র্যান্ড সেলিব্রেশন করব তখন ইনশাল্লাহ সরাসরি দেখা হবে। সো অর্ণবকে অনেক বেশি ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য, সে এখন একটা বড় স্টার, ঠিক আছে? আচ্ছা একটা পার্সোনাল কোশ্চেন করি, তুমি কি বিবাহিত নাকি বলো? না ভাইয়া, তাহলে মানে তোমার তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, অনেক বড় লাইন, ঠিক আছে, তোমার জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? সো চুজ ওয়াইজলি, যেটা বলবো যে চুজ ওয়াইজলি, ঠিক আছে? বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই, চুজ ওয়াইজলি, ঠিক আছে? আমি পরীক্ষা দিছি ভাই, আমি বিবাহিত ছিলাম আগে থেকেই, ঠিক আছে? আমি চান্স পাওয়ার আগে থেকেই বিবাহিত ছিলাম। আচ্ছা এটা অনেক ভালো, ঠিক আছে? এখানে নতুন কিছু না বলা নাই, অবভিয়াসলি আমার মাই ওয়াইফ হ্যাজ সাপোর্টেড মি সো কোনো মাচ। রিস্ক নাই ভাইয়া। হ্যাঁ, কোনো রিস্ক নাই, এক্স্যাক্টলি কোনো রিস্ক নাই, ঠিক আছে? মাই ওয়াইফ মানে সত্যি কথা বলতে আমার চান্স পাওয়ার পিছে অবভিয়াসলি আমার মা বাবা তো ফার্স্ট প্রায়োরিটি, এবং সেকেন্ডে আমি আমার ওয়াইফের কথা বলবো, সে আমাকে এত হেল্প করতো, আমি যখনই যেটা পারতাম না সেটাই আমাকে বই থেকে বের করে দিত,
আমাকে অনেক গাইড করতো এবং অনেক সময় আমাকে অনেক জায়গায় অনেক কিছু হেল্প করেছে। কিন্তু আমি নিজেও মানে সত্যি কথা বলতে আমার যেহেতু কোর্সের মধ্যে আসলে এত সময় পাওয়া যায় না, আমি নিজে অতটা বেশি হেল্প করতে পারিনি ওকে। আমার আরো করার দরকার ছিল, কিন্তু আসলে আমি নিজে অতটা করতে পারি নাই। এবং ও ও কিন্তু এবার আনসাকসেসফুল স্টোরিজ এর মধ্যেই আছে। কিন্তু আই এম ভেরি মাচ কনফিডেন্ট শি উইল বি আ বেটার ক্লিনিশিয়ান দেন মি। এবং আমি ইনশাআল্লাহ ওকে সবসময় এভাবেই সাপোর্ট দিয়ে যাব এবং ওকে সবসময় আমি ওইভাবেই হেল্প করব। এবং একটা কথা না বললে না, আমি একটা জিনিস সবসময় বলি যে একটা মেল ক্লিনিশিয়ান আর একটা ফিমেল ক্লিনিশিয়ান, এই ২ টার স্টোরিজ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এই ২ টা মানুষের স্ট্রাগল একদম। কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। একটা ফিমেল কে নিজের সংসার, নিজের বাচ্চা সবকিছু মেইনটেইন করে তাকে সাকসেসফুল হইতে হয়। আর অ্যাজ আ মেল, অ্যাজ দিস ইজ আ মেল ডমিনেন্ট সোসাইটি, সো দেখা যায় যে আমাদের কিন্তু এত কিছু নিয়ে বদার করতে হয় না। আমরা কিন্তু অনেক স্মুথলি যেতে পারি। সো আমি যখনই দেখি আমার একটা ম্যাডাম, ঠিক আছে? যেমন এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টের কথা বলবো। এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ অনেক মানে আমি এক কথা বলি যে বস ম্যাডাম রয়েছে, এবং যাদের কথা শুনলে মানে আমি নিজেই বলি যে একটা মানুষ এত ভালো কিভাবে পারে, ঠিক আছে? সো অর্ণব তো অবভিয়াসলি তাদের সান্নিধ্যে যাবে, তারা উনাকে সরাসরি শিখাবে। এবং আলহামদুলিল্লাহ আমি যেহেতু এখন এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট বিএসএম মতো ট্রেনিং এর সুযোগ পাচ্ছি, এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখতে পাচ্ছি এবং ম্যাডামদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যেখানেই থাকেন, আবার বলবো যেখানেই থাকেন, যে যেখানেই থাকেন সেইভাবেই আপনাকে প্রচেষ্টা করতে হবে। আপনি পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেয়ে গিয়েছেন মানেই আপনার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু এটা না। আপনাকে এখন অনেক স্ট্রাগল করতে হবে। কিন্তু ২ টা স্ট্রাগলের মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে আপনি চান্স পাওয়ার জন্য যখন স্ট্রাগল করবেন, আপনার লক্ষ্যটা অনিশ্চিত। আপনি এখনো জানেন না আপনি কি করবেন, কি হবে। ওইটার স্ট্রাগলটা আলাদা। আপনি যখন চান্স পেয়ে যাবেন, আপনার লক্ষ্যটা নিশ্চিত, আমি একজন ক্লিনিশিয়ান হব, আমি একজন এন্ডোক্রাইনোলজিস্ট হব, তখন কিন্তু আপনার স্ট্রাগলটা আলাদা। সো এই ২ টা জিনিসের মধ্যে ডিফারেন্স আছে। সো অবশ্যই চেষ্টা করবেন যেখানেই আছেন সেখান থেকেই খুব ভালো মতো শুরু করতে। এবং এই 18 তারিখের কালো রাত্রির পরে আবারও যেটা বলছি, যাদের সকালবেলা সূর্য উঠে নাই, যারা মনে করেছে যে না এটাই আমার জীবনের সেই কালো রাত্রি যেটা আর কখনোই সূর্যে রূপান্তরিত হবে না, তাদের জন্য কিন্তু আসলে টাফ সামনে। সো গেট মোটিভেটেড, গেট স্টার্টেড। এই ২ টা কথা বলবো, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমি দেখতে পাচ্ছি অনেকটাই সময় হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা আসলে এত লং, আমিও বলছিলাম ওকে যে আমরা ক্যাজুয়াল যাব, খুব বেশি সময় নিব না, জি একটু ভাইয়া। শর্টেই যাব। কিন্তু মানে whenever I come in live sessions, অথবা যখন দেখি যে আসলে অর্ণবের মতো এত স্পন্টেনিয়াস, এত ইন্টারেক্টিভ একজন গেস্ট আমার সাথে বসে আছে, আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করে। এবং আবারও একটা কথা উল্লেখ করতে চাই, অর্ণব কিন্তু এখনো সিঙ্গেল আছে। সো যারা ভাবছেন যে দে আর লুকিং ফর এ ভেরি গুড হাজবেন্ড, অর্ণবকে আপনারা নক দিতে পারেন, অসুবিধা নেই, আমি লিংক শেয়ার করে দিব। সো অনেক বেশি ভালো লাগলো অর্ণবকে। শেষ করে দিব ইনশাল্লাহ এই সেশনটা অল্প কিছুক্ষণের মধ্যে। শেষে যাওয়ার আগে আজকের যে সেশনের কি পয়েন্ট, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইয়োর সাকসেস, সেইটা একটু শুনতে চাই। তুমি যদি একটু সহজে, একটু সহজবোধ্যভাবে সবাইকে বলো যে আসলে তোমার এই সাকসেসের পিছনে আসলে তোমার সিক্রেটটা কি, তাহলে আমাদের বাকি যারা ভিউয়ার্স আছেন, আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 69 প্লাস এখনো যুক্ত আছে। আসলে যেখানে ভালোবাসার কথা হয় সেখানে প্রচুর মানুষ আসে, আমি দেখেছি, ঠিক আছে? অলমোস্ট পার্টিসিপেন্ট বেশি থাকে ভাইয়া 37 বেশি সেটাতে। থাকে, এক্স্যাক্টলি। সো আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট দ্যাট সিক্রেট। আসলে তোমার ক্ষেত্রে তোমার মূল সাকসেসের চাবিকাঠিটা কি ছিল? আচ্ছা ভাইয়াকে ধন্যবাদ। আসলে আমি মোটামুটি আগে যা বললাম ঘুরে ফিরে সে একই কথাই আসবে। আসলে সাকসেসের চাবিকাঠি বলতে কি যে অবশ্যই রেগুলারিটি মেইনটেইন করতে হবে। যে আপনি আজকে পড়লেন ঠিক আছে, বা কোনো একটা টপিক বাদ দিয়ে চলে গেলেন। ভাইয়াও যেটা বলছিলেন যে প্রত্যেকটা টপিক জানা খুবই ইম্পোর্টেন্ট। যে নলেজটা আসলে ইম্পোর্টেন্ট। যে কোথা থেকে যে কি চলে আসবে এটা আপনি জানেন না। সো অবশ্যই রেগুলারিটি মেইনটেইন করবেন যেটাই পড়ছেন না কেন, যারা ফার্স্ট টাইমার, কারণ যারা সিনিয়র আছেন বা যারা কয়েকবার পরীক্ষা দিয়েছেন আসলে তাদেরকে কোনো উপদেশ দেওয়ার আসলে ধৃষ্টতা আমি করব না। আমার সেই যোগ্যতাই নেই। অবশ্যই আপনাদের লাক সাথে ছিল না বলে হয়নি। নেক্সট টাইম অবশ্যই আরো ভালো, ভালো কিছু অপেক্ষা করছে। সো রেগুলারিটি মেইনটেইন করুন। আর আমি আরেকটা যেটা কাজ করতাম এটা আপনাদের কাজে লাগতে পারে। যদিও আমাদের সিনঅপসের মোস্ট মেন্টরই এমনভাবে ক্লাসগুলো নিতেন বা শীটগুলো এভাবে থাকতো অর্গানাইজড যে খুব বেশি আসলে কোশ্চেন বাইরে থাকতো না। তারপরও অবশ্যই আমি যখন এর পাশাপাশি কোশ্চেন সলভ করতাম, কোশ্চেন সলভ করার পরে যে এক্সট্রা যে টপিকগুলা বা যে নিউ যে স্টেম গুলো ছিল আমি সেগুলো শিটে পারি বা কাগজ এড করে আমি এক্সট্রা করে আমি এড করে রাখতাম। যার জন্য পরবর্তীতে আমাকে আর বারবার কোশ্চেন গুলো খুঁজে বের করতে হতো না। কারণ পরীক্ষার আগে সময় খুব কম।
জাস্ট 6 মাসে বা 3-4 মাসের মধ্যে আপনি শেষ করে বারবার রিভিশন দিতে গেলে আপনার এগুলো যদি গোছানো থাকে পরীক্ষার আগে খুব ভালো বেনিফিটেড হওয়া যায়। আর তাছাড়া আমি তো বললামই যে বিশেষ করে মাইক্রোর ক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন সলভ করা। কারণ প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে অনেক আসে। আমি একজন মেন্টরের আসলে নাম বলতে ভুলে গেছি, নাবিলা আপু। আপু অসাধারণ ক্লাস নিয়েছিলেন এবং আপুর নিউমোনিক গুলো এত বেশি হেল্পফুল ছিল। অনেক কিছু আমি কমন পেয়েছি ওখান থেকে। তার পাশাপাশি খুব কম কোয়েশ্চেন ছিল যে বাইরে থেকে এসছে, সো এগুলো আমি এড করে রাখতাম। আর এক্সাম গুলো রেগুলার দিতাম। সিনাপসের এক্সাম গুলো এত বেশি হেল্পফুল হয়েছে, আমি আসলে কি বলবো ভাইয়া। মানে কিছু কিছু কোশ্চেন এরকম ছিল যে স্টেম সহ, মানে আমি তো অবাক হয়ে গিয়েছি যে যেগুলো আসলে প্রিভিয়াস কোশ্চেনে আসেনি, বাট এই টপিক গুলো থেকে আমাদের কয়েকটা যে মক টেস্ট গুলো হয়েছে বা এর আগে সাবজেক্ট ফাইনাল, এখান থেকে যেসব টপিক বারবার আসতো ঘুরে ফিরে সেসব কোশ্চেন গুলাই এসছে। আর সিনাপসের কোশ্চেন খুবই ব্রেনস্টর্মিং ছিল, মানে এটা আমি বলতে ভুলে গিয়েছি গতবার। আমি প্রতিটি মোটামুটি চেষ্টা করতাম সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করায়, হয়তো বা মার্কস কম হতো বেশি হতো যেটাই হোক না কেন, কিন্তু এই কোশ্চেনের মান এত বেশি স্ট্যান্ডার্ড ছিল এবং হার্ডও ছিল। আমি বলবো যে আমাদের মক টেস্ট ওয়ানে খুবই টাফ কোশ্চেন, আমার কাছে খুবই টাফ লেগেছিল। কিন্তু সেই হিসেবে প্রেসিডেন্সি যে লাস্ট এক্সামটা দিলাম, এটা কোশ্চেন এত ইজি লেগেছে আমার, আসলে এবার বলা ঠিক না, হয়তো আপনারা বলবেন যে চান্স পাওয়ার পরে বলছে, কিন্তু আপনারা যদি সিনাপসের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, ইভেন একটা ফ্রি মক টেস্ট হয়েছিল আমাদের সিনাপস গ্রুপে, সিনাপস মেডিকেল একাডেমিতে নেওয়া হয়েছিল, আপনারা সেটার সাথে যদি মেইন রেসিডেন্সি যারা পরীক্ষা দিয়েছেন তারা কোশ্চেন অ্যানালাইসিস গুলো বুঝতে পারবেন। কোশ্চেন কিন্তু আসলেই সিনাপসের কোশ্চেন একদিকে যেমন স্ট্যান্ডার্ড হয়, হার্ডও হয়। সো আপনি যদি যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগেই কঠিন কোশ্চেনে আসলে আপনার যদি এক্সপোজারটা হয়ে যায়, আমার মনে হয় তখন আর এক্সাম হলে গিয়ে যে এক্সাম ফোবিয়া কাজ করে বা স্ট্রেসটা কাজ করে, এই জিনিসগুলো কাজ করে না। সো এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল, কারণ আগে থেকে এত বেশি পরীক্ষা দেওয়ার কারণে তখন এক্সাম হলে গিয়ে আসলে এই যে যে পরীক্ষা দিব কি করব, টাইম ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমার টাইমেও কোনো প্রবলেম হয়নি। তো মোটামুটি এইটাই, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, নিয়মিত পড়াশোনা তো অবশ্যই করতে হবে, সাথে অবশ্যই চেষ্টা করবেন এক্সাম দেওয়ার। আর অবশ্যই ঈশ্বরের উপর আপনাকে আস্থা রাখতে হবে, কারণ আসলে রেসিডেন্সি যত যাই বলি না কেন, আপনাকে অবশ্যই ভাগ্যেরও ব্যাপার থাকে। আপনি পড়াশোনা করলেই 100% দিলেও যে আসলে হবে তা না, আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর এই তো, এইটুকুই। আর বাকিটা তো অঙ্কন ভাই বলবেন। সবশেষ কি আর বলি, ভাইয়াকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ভাইয়া যখন 2-3 দিন আগে আমাকে বললেন যে আসলে লাইভ সেশন করতে চাচ্ছি, আমি তখন বললাম যে ভাই আমি কি বলবো? তখন ভাইয়া বললেন সমস্যা নেই। আমি বললাম যে ভাইয়া ঘুরে ফিরে তো আপনি যেসব বলেছেন আপনার যে মোটিভেশনাল কথাবার্তা গুলো, ওগুলোই ঘুরে ফিরে বলবো। তো ভাইয়া বললেন সমস্যা নেই, তুমি কোনো কোশ্চেন আনকমন আসলে আমার দিকে দিয়ে দিও। জানি না কতটুকু কি বলতে পারলাম। তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো ডিপ্রেসড, আমি বলবো যে অবশ্যই আমাদের দেখেই শিখুন। ভাইয়াও বললেন, ভাইয়ার ডিপ্রেশন হিস্ট্রিটা বললেন, আমি নিজেও বললাম। সো আপনারা অবশ্যই ঘুরে দাঁড়ান, চেষ্টা থাকলে অবশ্যই পারবেন। অনেক অনেক ধন্যবাদ। অর্ণবকে, ডক্টর অর্ণবকে অনেক বেশি ধন্যবাদ। অর্ণব, একটা জিনিস আমি বলবো সবার সামনেই যে একটা সাকসেসফুল জায়গায় যাওয়ার পরে একটা জিনিস মানুষের মধ্যে খুব বাসা বাঁধে, সেটা হচ্ছে হিংসা, অথবা যেটা বলে যে দাম্ভিক্য, বা আমি অনেক কিছু হয়ে গেছি। কিন্তু অর্ণবের সাথে কথা বলে আমার একটা জিনিস মনে হলো যে সে খুবই হাম্বল, সে খুবই সুন্দর করে প্রতিটা জিনিস হাম্বলি বলতেছে যে আসলে উনার যারা আমাদের সিনিয়র, উনাদেরকে উপদেশ দেওয়া আসলে আমার ওরকম ধৃষ্টতা নেই। এই যে কথাগুলো, এই যে হাম্বলনেস, এটা আসলে আপনার মধ্যে সবসময় রাখতে হবে। বিকজ আপনি রেসিডেন্ট, আমি শুনতাম, আমার একটা ফ্রেন্ড বলেছিল, আমার আসলে কথাটা অনেক খারাপ লেগেছিল যে হ্যাঁ তুই তো চান্স পাওয়া যাওয়ার পরে আমাদের ভুলেই যাবি, অথবা দেখা যাবে যে আমাদের চিনবিই না। কিন্তু সত্যি কথা বলতে যে অবভিয়াসলি আমি এমন মানুষকে হেল্প করেছি যাকে আসলে আমি কখনো চিনিই না, এরকম মানুষকে আমি হেল্প করেছি, এরকম মানুষ আমাকে নক দিয়েছে, এবং হয়তো আমি তাকে কখনো দেখবো কিনা জানি না, কিন্তু উনি মেসেজে যখন বলেছে যে ভাইয়া আপনি আমাকে শেষ মুহূর্তে যে উপদেশটা দিয়েছেন এর কারণে আমি চান্স পেয়েছি, সেটা আসলে অনেক বেশি পাওয়া ছিল। সো ইটস নট ইম্পর্টেন্ট দ্যাট আপনি অনেক কিছু হয়ে গিয়েছেন, আপনি রেসিডেন্ট হয়ে গেছেন মানে আপনার একদম জীবন সুন্দর হয়ে গেছে, অবভিয়াসলি ইটস এ রিয়েলি গুড সাইন, কিন্তু অবশ্যই মানুষকে হেল্প করেন। এবং আমি মিশন রেসিডেন্সিতে ছিলাম, আমার মনে পড়ে এখনো ফার্স্ট টাইমে যখন মিশন রেসিডেন্সিতে আমি কমেন্ট করতাম, আমি চেষ্টা করতাম যে প্রতিটা জিনিসে এক্সপ্লেইন সহ দিতে, যে এই কোশ্চেনটা একটু এক্সপ্লেইন করে দিই। সো অনেক ফ্রেন্ড আমাকে বলতো যে তুই অ্যান্সার বলে দিবি, তোর এক্সপ্লেইন করার দরকার কি? আমি বলতাম যে আমার থেকে যদি একজন মানুষ ওখানে একটু হেল্প হয়, সে যদি ও এক্সপ্লেনেশনটা দেখে মনে হয় যে না এই কোশ্চেনটা তো সহজ ছিল কিন্তু আমি এভাবে জানতাম না, তাহলে আমার কোনো লস নাই, আমার কোনো লস নাই। বিশ্বাস করেন, সেই মানুষটা যে আপনার কাছ থেকে শিখতে পারলো, সেই মানুষটা আপনার জন্য দোয়া করবে এবং এই দোয়াটাই আপনার কাজে লাগবে, এই দোয়াটার জন্যই দেখা যাচ্ছে আপনি চান্স পেয়ে যাবেন। সো ডোন্ট গেট দ্যাট মাচ যে আমি অনেক কিছু হয়ে গিয়েছি, আমি অনেক ইয়ে হয়ে গেছি, আমি এই হয়ে গেছি, আমি সেই হয়ে গেছি, এইরকম চিন্তাধারা আসলে আসলে সত্যি কথা বলতে যে খারাপের ভালোর চেয়ে খারাপ দিকটাই অনেক বেশি ফুটে ওঠে, আপনার নেগেটিভ সাইড গুলাই মানুষের চোখে তখন বেশি পড়ে। সো বি হাম্বল,
অ্যান্ড সবসময় মানুষকে হেল্প করার, যেহেতু আমার একটা জিনিস দেখি যে আমাদের ডক্টর সোসাইটি অলওয়েজ উই আর ভেরি ডিপ্রেসড, পড়ালেখা এই চান্স হচ্ছে না, এখানে হচ্ছে না, সরকারি চাকরিতে সুযোগ পেতেই হবে, আমাকে ডিগ্রি করতেই হবে, আমাকে এটা করতেই হবে। সো ইটস এ ভেরি ডিপ্রেসিং লাইফ। সো আপনারা চেষ্টা করেন যে নিজের কমিউনিটি মানুষদেরকে সবসময় টেনে নিয়ে আসার জন্য, পিছন থেকে টান দেওয়ার জন্য না। পিছন থেকে টান দিলে আপনারও বেনিফিট হবে না, উনারও বেনিফিট হবে না। কিন্তু আপনারা দুজনেই যদি একজন আরেকজনের হাত ধরে দুজনকেই টেনে নিয়ে আসেন, দেখবেন যে আপনাদের দুজনেরই বেনিফিট হবে। সো ওয়াই নট ডু দ্যাট, ওয়াই নট, উই শুড ডু দ্যাট। সো উইথ দিস গুড মেসেজ আজকের সেশনটা এখানেই আমি শেষ করব। এবং বারবারই বলতে চাই, সিনাপস মেডিকেল একাডেমির প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমি বলি যে আমি নিজেও সরাসরি শিহাব ভাই, তারপর হচ্ছে পলাশ ভাই, শাহিন ভাই উনাদের ক্লাস করেছি এবং ওনারা আমার মেন্টর। ঠিক আছে, আমি ওনাদের কাছ থেকে শিখেছি, এখন আমিও অ্যাজ এ মেন্টর হিসেবে আমাকেও অনেকে চিনছে। সো ইটস এ ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর মি। এবং সিনাপস মেডিকেল একাডেমিকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই এরকম একটা সুন্দর সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। হাসান মামুন ভাইও বলেছেন যে নাইস টু সি ইউ অর্ণব বক্সী। সো ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ, ভাইয়া অনেক বেশি মোটিভেটিং ছিল, ভাইয়া আমাদের সবসময় সাপোর্ট দিয়েছে, ভাইয়া অনেক হেল্প করেছে আমাদেরকে। এবং সবশেষে আজকে গেস্ট আমাদের টক অফ দ্য টাউন, আমাদের অর্ণব বক্সী, যে এখনো সিঙ্গেল আছে, আবার বলে দিই যে এখনো সিঙ্গেল আছে। সো ট্রাই হার্ড, সমস্যা নাই, সুন্দর। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই অর্ণবের বিয়ে দাওয়াত পাবো। এবং অর্ণবকে রিকোয়েস্ট করবো যে অর্ণব অবশ্যই খুলনায় করবা বিয়ে, যাতে আমরা একটু ট্যুর দিয়ে আসতে পারি খুলনায়। ঠিক আছে, অবশ্যই 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 দাওয়াত পাবেন। ঠিক আছে, দাওয়াত আগে নিয়ে নিলাম, না দিলেও চলে যাবো, অসুবিধা নেই। অবশ্যই অবশ্যই। সো অনেক বেশি ধন্যবাদ অর্ণবকে সময় দেওয়ার জন্য। আসলে অনেক ভালো লেগেছে আজকে সেশনটা, এত স্পন্টেনিয়াস ছিল। আমি পুরো শেষ পর্যন্ত পার্টিসিপেন্টদের সংখ্যা দেখে বুঝতে পারছি যে আসলে সবাই কত এনজয় করতেছে, সবাই জিনিসটা কত মোটিভেট, কত বেশি এটা তারা নিজের সাথে মিলিয়ে নিচ্ছে। সো অর্ণবকে অনেক বেশি ধন্যবাদ। এবং শেষে একটা কথাই বলবো যে এত বেশি স্ট্রেস হওয়ারও দরকার নেই। পরীক্ষা শেষ হয়েছে 18 তারিখে, যাদের খারাপ হয়েছে তারা একটু সময় নিন। আমার ওয়াইফও ঘুরতে গিয়েছে, সেও নিজের বাড়ি গিয়েছে, বাপের বাড়ি গিয়েছে, সে ওখানে ঘুরছে। অবভিয়াসলি শি নিড টু কুল ডাউন, কারণ আমি তো দেখেছি শেষ 2-3 মাস একজন রেসিডেন্ট হওয়ার জন্য যে কি পরিমাণ কষ্ট করতে হয়, রাত কখন হয় দিন কখন হয় আমি নিজেও বুঝতাম না, যে কখন রাত হইতো কখন দিন হইতো, এইভাবে আসলে আমাদের শেষের দিকে পড়তে হয়। এবং সো ওই জিনিসটা একটু করেন, একটা ট্যুর দিয়ে আসেন, কোনো সমস্যা নাই, একটু ভালো মতো ঘুরে আসেন। যদিও সামনে অনেকগুলো পরীক্ষা আছে, একটু 2-3 দিনের জন্য ঘুরে আসলে মনে হয় না খুব বেশি লস হবে। সো সামনে আরো অনেকগুলো এক্সাম আছে, ডিপ্লোমা আছে, এফসিবিএস আছে, বিসিএস আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ডিগ্রি বিসিএস। সো কিপ অন ডুইং, কিপ অন ওয়ার্কিং হার্ড অ্যান্ড কিপ অন ট্রাইং। ইনশাল্লাহ আমরা আরো অনেকগুলো সাকসেস স্টোরিজ নিয়ে আসবো। এবং অর্ণব যেটা অলরেডি বলে দিয়েছে, আমাদের একটা ইম্পর্টেন্ট সেশন যেটা হচ্ছে যারা আনসাকসেসফুল হয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনবো যে আসলে যেমন সাইদ ভাইয়া সবসময় একটা জিনিস বলছিল, যে কিছু আগে শেয়ার করেছিল যে একজন অনেক ভালো কম্পিটিটর ছিল উনি পরীক্ষার আগে, কিন্তু পরীক্ষার আগে উনি অসুস্থ হয়ে যান, করোনা ইনফেক্টেড হয়ে যান, কিন্তু উনি পরীক্ষাটা কিন্তু অ্যাটেন্ড করতে পারেন নাই। সো এই যে অল্প কিছুর জন্য দেখা গেছে যে একটু সমস্যার কারণে উনার যে এইবার হয়তো হয়ে যাইতো অথবা নাও হতে পারতো, কিন্তু উনি যে অ্যাটেন্ডই করতে পারলেন না। যারা অ্যাটেন্ড করেছেন, সো বি গ্রেটফুল যে আমরা অ্যাটেন্ড করেছি এবং অ্যাটেন্ড করার পরে সুস্থ আছেন, এটার জন্য অবশ্যই বিধাতার কাছে বলবেন, থ্যাঙ্কফুল হবেন যে আসলে আমি এরকম একটা পরীক্ষা দিয়েছি, চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ। চান্স না পাওয়াতে আমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকের সাকসেস স্টোরি সেশনটা আমি এখানেই শেষ করতে চাই। আমি চেয়েছিলাম শর্ট করতে, কিন্তু অর্ণবের মতো এত ডাইনামিক একটা ছেলেকে পেয়ে আমি শর্ট করতে পারি নাই। একদমই ঠিক না আছে, ভাইয়া, আমি এটা আপনার একদমই শর্ট কোয়ালিটি করতে ভাইয়া। পারি নাই, আমার অনেক লং করতে হয়েছে। সো যার যে কোনো কোয়ারি থাকলে ইনশাল্লাহ ইনবক্সে করেন। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মেসেজ চলে এসেছে, আমি একটু মেসেজগুলো দেখে নিই। ভাই আপনাদের রেসিডেন্সি রিপিট কোশ্চেন কেমন ছিল? আচ্ছা, এবার রেসিডেন্সিতে রিপিট কোশ্চেন কেমন ছিল এটা যদি একটু বলতা অর্ণব, কেমন ছিল এবার ভাইয়া রেসিডেন্সিতে রিপিট কোশ্চেন? রিপিট কোশ্চেনও ছিল, মোটামুটি ভালো ছিল। আর কোশ্চেন হুবহু রিপিট না হলেও ভাইয়া বেশ কিছু কোশ্চেন ছিল যে টপিক থেকে এসছে। সো খুব বেশি বাইরের টপিক মনে হয়নি। তবে আমি যেটা দেখেছি ভাই, আমি তো মেডিসিনে পরীক্ষা দিয়েছি, যে ডেভিডসন থেকে, আমি যেটা ভাইয়াকে আমি বলছিলাম, যে ডেভিডসন থেকে বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন এসছে। আমার যতটা মনে পড়ে অ্যারাউন্ড 50+, মানে যেটা হয়তো বা ভাইয়া গতদিন বলেছিলেন। ভাইয়া যখন আসলে আমাদের ক্লাস দিতেন, ভাইয়া বলতেন যে ওনাদের সেশনে সম্ভবত 200-র মধ্যে অ্যারাউন্ড 40 কোশ্চেন এসেছিল। সো ভাইয়া বলতেন এটা হয়তো বা বাড়তে পারে। সো এত বেশি বেড়ে যাবে ভাইয়া বুঝতে পারিনি, যে প্রায় 50% হয়ে যাবে।
তো এরকম ছিল। আর খুব বেশি বাইরের টপিক ছিল না, কিছু নিউ টপিক ছিল যেগুলো ভাইয়ারা অঙ্কন ভাইয়া ক্লাস নেওয়ার সময় বলছিলেন যে নিউ নিউ টপিক যেগুলো থেকে আসতে পারে। তো এরকম বেশ কিছু টপিক এসছে যেগুলো থেকে হয়তোবা সরাসরি প্রিভিয়াস কোশ্চেন আসেনি, কিন্তু আমরা যে আমাদের যে পরীক্ষাগুলো হতো সেখানে দেওয়া হতো, এরকম এসছে। তবে এসছে, আপনারা প্রিভিয়াস টপিক দেখে করতে পারেন। গুড অ্যান্সার। সো আরো ছিল ভাইয়া, রেসিডেন্সির জন্য কি কোনো এজ লিমিট আছে বা ডিপ্লোমার জন্য? এটা মনে হয় 45 ইয়ার্স, আমার যতটুকু মনে পড়ে 45 ইয়ার্স মনে হয় একটা এজ লিমিট আছে, যেটা আসলে ইয়ে না, আপনি যেইখানেই থাকেন যেভাবেই থাকেন চেষ্টা শুরু করে দেন, ইনশাল্লাহ সাকসেসফুল আসবে। নেক্সটে আরেকটা ছিল ভাইয়া ভাবির রেসিডেন্সি রিপিট, আচ্ছা ভাইয়া ভাবি ইনশাল্লাহ অনেক ভালো করবে, ভাবির জন্য দোয়া করবেন। আমি চাই সে অনেক ভালো ক্লিনিশিয়ান এক্স্যাক্টলি হোক, আমার এক্স্যাক্টলি, চেয়েও ভালো সবসময় সেটা ক্লিনিশিয়ান হোক, ভাইয়াকে আমিও বলছিলাম। আমার চেয়েও ভালো ক্লিনিশিয়ান হোক, আমি এটাই চাই। তারপরে হচ্ছে ডক্টর জাহিদা আফরোজ জিমা আপু বলেছেন, এ বিগ থ্যাঙ্কস টু অঙ্কন ভাই ফর রিয়েলাইজিং দ্য স্ট্রাগল অফ ফিমেল ক্লিনিশিয়ান। আই ফিল দ্যাট ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, ট্রাস্ট মি। যখনই আমি দেখি যে আমার একটা ম্যাডাম সে কার্ডিওলজির প্রফেসর হয়েছেন, আমার একটা ম্যাডাম সে এন্ডোক্রাইনোলজির প্রফেসর হয়েছেন, আমার রেসপেক্টটা, আমার উনাদের প্রতি যে ভালো লাগাটা এটা দ্বিগুণ হয়ে যায়, এটা টোটালি দ্বিগুণ হয়ে যায়, বিকজ দে হ্যাভ স্ট্রাগলড আ লট। তাদের অনেক কিছু শুনতে হয়, তাদের অনেক কিছু করতে হয়, সবকিছুর পাশাপাশি একটা ক্লিনিশিয়ান হিসেবে নিজেকে গড়ে তোলা, ইটস নট দ্যাট মাচ ইজি। সো ফিমেল ডক্টরদের জন্য অনেক বেশি, আরো বেশি নিজের অন্তঃস্থল থেকে অনেক বেশি দোয়া থাকবে, তারা যাতে ভালো কিছু করতে পারে এবং তারা যাতে ইনশাল্লাহ খুব দ্রুত তাদের স্বপ্নের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে পৌঁছে যায়। সো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য কোশ্চেন্স, আর তেমন কোনো কোশ্চেন নাই। সো ইট ওয়াজ আ ভেরি গুড সেশন, ইট ওয়াজ আ ভেরি ইন্টারেক্টিভ সেশন, এন্ড ইট ওয়াজ আ ভেরি লাভলি সেশন। অর্ণবকে আবারও অনেক বেশি ধন্যবাদ দিতে চাই ফর বিং সাচ এ হাম্বল পারসন, অলওয়েজ কিপ অন ডুইং দ্যাট। আর আমাদের সাথে তো অবশ্যই সামনে আরো অনেক কাজ করার সুযোগ হবে, ইনশাল্লাহ সামনের বছর আমরা অর্ণবকে মেন্টর হিসেবে দেখতে চাই, ঠিক আছে? সো অনেক ধন্যবাদ ভাইয়া, আসলে আপনার সাথে আমি ভাইয়াকে সেটা আসলে এর আগে লাইভ সেশন শুরু হওয়ার আগে ভাইয়াকে বলছিলাম যে আপনার সাথে লাইভ শেয়ার করে এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। এটা আসলে কখনো ভাবিনি। ভাইয়া যখন আমাকে বললেন আসলে আমি অনেক ডিলেমার মধ্যে ছিলাম কি বলবো কি না বলবো। অনেক ভালো লেগেছে ভাইয়া, আসলে সবসময় আপনার ক্লাস করতাম, ক্লাসে শুনেছি যে ভাইয়া কি বলছেন কি না বলছেন সেগুলো নোট করেছি বা স্ক্রিনশট নিয়েছি। সো সরাসরি যে ভাইয়ের সাথে কথা বলতে পারলাম, আসলে আই এম সো মাচ থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ ফর বিং সো মাচ হাম্বল। এবং আমি অর্ণবকে বারবারই বলছি যে তোমরা এত বেশি পাম দিচ্ছ, আমি অনেক বেশি ফুলে যাচ্ছি, বেশি পাম না দিও না ভাইয়া, প্লিজ। এটা এটা সব, এটা তো আপনি বললেন ভাইয়া, আপনি তো ইনবক্সে পেয়েছেন। এটাই সমস্যা হয়ে গেছে, এটাই সমস্যা হয়ে গেছে। সো অনেক বেশি ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সাথে এখনো 50 প্লাস দর্শক যুক্ত আছেন, তার মানে আজকের সেশনটা যে কতটা সাকসেসফুল হয়েছে এটা জি ভাইয়া। বারবারই প্রমাণ দিচ্ছে আমাদের পার্টিসিপেন্টরা। সো হোপফুলি আজকের একজন মানুষকেও যদি আমাদের এই সেশনটা মোটিভেট করতে পারে, এটা কিন্তু সিনাস মেডিকেল একাডেমির পক্ষ থেকে, সিনাস মেডিকেল ফ্যামিলি বলতে আমি পছন্দ করি, একাডেমি না, সিনাস মেডিকেল ফ্যামিলির পক্ষ থেকে অনেক বেশি সুন্দর একটি সন্ধ্যা হবে এবং অনেক সুন্দর একটি সেশন হবে। সেটা যদি শুধু একটা ডক্টরকেও মোটিভেট করতে পারে, অবশ্যই। আমার মনে হয় যে অসংখ্য ডাক্তারকে মোটিভেট করেছে এবং ওনারা ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করবেন এবং সামনে উনাদেরও সেই 18 তারিখের যে বিভীষিকাময় রাত্রি, সেই রাত্রিটা জীবনের সেরা রাত্রিতে পরিণত হয়ে যাবে। সো এই যে জার্নিটা, বিভীষিকাময় রাত্রি থেকে সেরা রাত্রি, এই জার্নিটার জন্য একটু হার্ডওয়ার্ক করতে হবে, একটু নিজেকে ধরে রাখতে হবে, একটু সুন্দর মতো গুছিয়ে আগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনাদের জন্য এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। সো উইথ দিস গুড মেসেজ আজকে সবার কাছ থেকে এখানেই বিদায় নিতে চাই। আবারও অর্ণবকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর আপনাকে একটি ধন্যবাদ সেশন ভাইয়া। উপহার দেওয়ার জন্য এবং তার সিক্রেট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আবার উল্লেখ করছি, ও কিন্তু আনম্যারিড, সো কিপ অন ট্রাইং, ঠিক আছে? তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো সাকসেস স্টোরিজে, এবং যেটা বললাম যে আমরা যারা এই বছর ব্যর্থ হয়েছেন ওনাদের নিয়েও একটা আলাদা একটা সেশন করবো ইনশাল্লাহ। সো কিপ অন ওয়াচিং, কিপ বিং পার্ট অফ সিনাস মেডিকেল ফ্যামিলি। ইনশাল্লাহ আপনারও বিজয় আসবে, ইনশাল্লাহ আপনাদেরও আমরা সাকসেস স্টোরিজের মধ্যে নিয়ে আসতে পারবো। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটা এখানেই শেষ করছি। শুভরাত্রি সকলকে।